হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর সেমিস্টার 2 ইংলিশের প্রোজ সেকশন থেকে একটি এসে, যেটার নাম হচ্ছে অফ স্টাডিজ। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11 এবং 12-এর যে ইংলিশ বই, সেই বই থেকে আমরা পড়তে চলেছি ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। এটি আমরা লাইন বাই লাইন পড়ব এবং তার সঙ্গে সঙ্গে তার বাংলা অর্থ আমি তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমরা ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো আমরা চলে এসেছি অফ স্টাডিজ। অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন। এই বইটি, এই লেখাটি প্রকাশিত হয় ফ্রান্সিস বেকনের বইতে। সেটা হচ্ছে 1625 সালে যে এসেস, ফ্রান্সিস বেকনের যে এসেস বলে যে বইটি, সেটা 1625 সালে প্রকাশিত হয়। আমরা চলে আসছি এবার টেক্সটে। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। স্টাডিজ মানে আমরা বলতে পারি পাঠ বা অধ্যয়ন। সার্ভ ফর, এর কাজটা কি না আমাদেরকে আনন্দ দেওয়া। ফর অর্নামেন্ট, এটা আমাদের মানে কথোপকথনে যে আলংকারিক ভাষার প্রয়োগ করা, সেটা আমরা এই স্টাডির মাধ্যমে করতে পারি। অর্থাৎ পড়াশুনো থেকে পাঠের মাধ্যমে কোনো কিছু পড়ে সেইখান থেকে আমরা যে বিভিন্ন ভাষা শিখি, সেগুলো আমরা নিজেদের কথোপকথনে ব্যবহার করতে পারি। অ্যান্ড ফর এবিলিটি, এবং এটা আমাদের মধ্যে দক্ষতা, বিচক্ষণতা বাড়িয়ে তোলে। এইটাই হচ্ছে পড়ার কিন্তু তিনটে মূল উদ্দেশ্য। একটা হচ্ছে ডিলাইট, একটা হচ্ছে আনন্দ, 2 নম্বর হচ্ছে কথাবার্তায় আলংকারিক প্রকাশ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষতা বৃদ্ধি। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস। অর্থাৎ যদি আমরা এই স্টাডিকে মূল তার যে আনন্দ, সেই জায়গাটা দেখতে যাই, মানে 3 ধরনের এর কাজ আছে। তো প্রথম কাজ যেটা, যে ডিলাইট, সেই ডিলাইটটা আমরা কোথায় পাবো, আনন্দটা কোথায় পাবো? ইজ ইন প্রাইভেটনেস, যখন আমরা একাকিত্বে থাকি, অর রিটায়ারিং, বা যদি আমরা কোনো সময় অবসর যাপন করি, মানে ফাঁকা বসে আছি, সেই সময়টায় আমরা কিন্তু এই পাঠকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। ফর অর্নামেন্ট, যখন আমরা কথাবার্তায় আলংকারিক প্রকাশ করব। ইজ ইন ডিসকোর্স, সেটা হচ্ছে যখন আমরা কারোর সঙ্গে কথোপকথন করব, তখন আমরা যে পড়াশুনো করেছি, সেইখান থেকে আমরা যে নতুন নতুন ওয়ার্ড শিখেছি, নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি, সেইগুলোকে আমরা কথার মধ্যে ব্যবহার করব। অ্যান্ড ফর এবিলিটি, এবং দক্ষতার ক্ষেত্রে কিভাবে ব্যবহার হতে পারে? ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, তখন আমরা এটা আমাদের যে ডিসপোজিশন অফ বিজনেস, মানে এটা আমরা বলতে পারি যে আমাদের যে দৈনন্দিন জীবন বা বৈষয়িক জীবনে সঠিক যে বিবেচনা এবং পরিকল্পনা, সেইটা আমরা করতে পারি আমাদের দক্ষতা যে স্টাডির মাধ্যমে আমরা ডেভেলপ করেছি সেইটার দ্বারা। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, কারণ কোনো দক্ষ বা কোনো বিশেষজ্ঞ মানুষ কোনো কাজকে সম্পন্ন করতে পারেন। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, বা হয়তো কিছু কিছু পার্টিকুলার, মানে কিছু কিছু নির্দিষ্ট জিনিসকে তারা আলাদা আলাদাভাবে যে সুনির্দিষ্ট অংশগুলো আছে সেগুলোকে তারা মূল্যায়ন করতে পারেন 1 by 1, একে একে, মানে কিছু কিছু পার্টকে তারা আলাদা আলাদা করে মূল্যায়ন করতে পারেন, কারণ তারা এক্সপার্ট মানুষ। বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, এটাকে বুঝতে হবে এইভাবে। জেনারেল কাউন্সিল মানে হচ্ছে স্টাডির থেকে যে সামগ্রিক নির্দেশনা পাওয়া যায়, বা স্টাডি যে রূপরেখা তৈরি করে দেয়, বা সেটা যে আমাদেরকে বাস্তবায়ন ও ব্যবস্থাপনা করে দেয় বিভিন্ন বিষয়ে, সেইগুলোর সব থেকে ভালো রেজাল্ট আসতে পারে কোথা থেকে না? কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড, যারা মানে শিক্ষিত, সেই শিক্ষিত মানুষেরাই কিন্তু এই স্টাডির থেকে এই ধরনের সুবিধাগুলো পেতে পারেন। অর্থাৎ স্টাডিজ থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্যে শিক্ষিত মানুষের কোনো বিকল্প নেই। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, অর্থাৎ পঠন পাঠনে অতিরিক্ত সময় ব্যয় করা, এটা এক ধরনের নিষ্ক্রিয়তা। টু ইউজ দেম টু মাচ ইন ফর অর্নামেন্ট, তাদেরকে বেশি পরিমাণ কথাবার্তায় ব্যবহার করা, এটা কি না? ইজ অ্যাফেকশন। অ্যাফেকশন এটা একটা মানে জাহির করা, মানে আমি কত বেশি পড়েছি সেটা আমি জানানোর চেষ্টা করছি আমার কথাবার্তার মাধ্যম দিয়ে। এটা আবার বেশি হয়ে গেলে সেটাকে আবার নিজেকে জাহির করা, নিজের জ্ঞান জাহির করা, এরকম টাইপের হয়। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, এবং
এই পুস্তকলব্ধ জ্ঞানের ওপরে ভিত্তি করে তাদের যে নিয়মকানুন আমরা শিখেছি তাদের উপর ভিত্তি করে জীবনের সব কিছুকে সিদ্ধান্ত নেওয়া, সমস্ত বিষয়কে আমরা যদি বিবেচনা করি, সমস্ত বিষয়কে যদি আমরা মূল্যায়ন করি, সেটাকে বলা হয় ইজ দ্য হিউমার অফ এ স্কলার। সেটা হচ্ছে একটা পণ্ডিতের বিড়ম্বনা হতে পারে, মানে এটা মানে একটা হাস্যকর বিষয় হয়ে যেতে পারে যে আমরা সব কিছুকে যদি নিয়মের জাঁতাকলে ফেলে বিচার করতে যাই। কিছু কিছু থাকে যেগুলো বাস্তব জ্ঞানের মাধ্যমেই সমাধান হতে পারে, এইগুলোকে আমরা বলে থাকি পণ্ডিতের বিড়ম্বনা, দে পারফেক্ট নেচার। অর্থাৎ এই যে পঠন পাঠন সেগুলো আমাদের নেচারকে, অর্থাৎ আমাদের জ্ঞান, আচার আচরণ, প্রকৃতি, এইগুলোকে কি করে পারফেক্ট করে, ঠিকঠাক করে, যথাযথ করে, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এবং এই যে স্টাডি যে আমাদেরকে আমাদের প্রকৃতি, আমাদের আচার আচরণ, জ্ঞান, এগুলোকে যে পারফেক্ট করলো, সেও কিন্তু আবার পরে পারফেক্টেড হয়। সে মানে স্টাডিজ। অর্থাৎ যে স্টাডি থেকে আমরা একটা জ্ঞান পেলাম, আমরা নিজেদেরকে ঠিক করলাম, দেখা গেল সেই জ্ঞানের আলোকে আলোকিত হয়ে যখন আমরা বাস্তবিক ক্ষেত্রে সেই জিনিসটাকে প্রয়োগ করলাম, দেখা গেল সেইখান থেকে আমি কিছু নতুন অভিজ্ঞতা লাভ করলাম। সেই অভিজ্ঞতাগুলো যখন আমি নিজের কোথাও হয়তো লিপিবদ্ধ করলাম, সেটা পড়ে কেউ হয়তো এর আগেরটার থেকে আরও কিছু অ্যাডভান্স তথ্য পেল। এটা কি হলো, সেই পার্টটাকে আরও বেশি পারফেক্ট করলো। অর্থাৎ আমি যেটা পেলাম তার সঙ্গে সঙ্গে নিজের উপলব্ধি, সেটার মিশ্রণে আমি যেটা নতুন তৈরি করলাম, তাতে যে পার্ট আমি পেয়েছিলাম তার থেকে আমার নেক্সট জেনারেশন আর একটু বেটার কিছু পেল। ফর ন্যাচারাল এবিলিটিজ মানে হচ্ছে স্বাভাবিক দক্ষতা। মানুষের মধ্যে প্রথম থেকে যে সমস্ত দক্ষতাগুলো নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, এগুলো প্রাকৃতিক উদ্ভিদের মতো, দ্যাট নিড প্রুনিং মানে হচ্ছে কাটছাট করা। অর্থাৎ প্রাকৃতিকভাবে যে উদ্ভিদ বেড়ে ওঠে, তার যেমন বেড়ে ওঠার ক্ষেত্রে ডালপালা কীভাবে ছড়াবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যেভাবে হয় সেভাবেই ছড়িয়ে যায়, সেরকমভাবে ন্যাচারাল যে প্রাকৃতিক দক্ষতা সেটাও ছড়িয়ে যায়। কিন্তু সেটাকে যদি সুন্দর করে তুলতে হয়, পরিশীলিত করে তুলতে হয়, সেটা কিসের দ্বারা করা যাবে? বাই স্টাডিজ। অর্থাৎ একটা ঝাঁকড়া গাছ, তাকে যদি আমরা সাইডগুলোকে কেটে ছেটে দিই, তাহলে সেটা একটা সুন্দর রূপ পাবে। সেরকম আমাদের যে ন্যাচারাল এবিলিটি, সেগুলোকে যদি আমরা পঠনের মাধ্যমে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলতে পারি, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয়ে প্রকাশিত হবে। অ্যান্ড স্টাডিজ themselves do give forth direction too much at large except they be bounded by experience. That studies themselves give forth direction too much at large, এত বেশি পরিমাণ আমাদেরকে পথ নির্দেশ দেয় যে কোন পথটা আমরা যে গ্রহণ করব সেই বিষয়ে আমরা নিজেরাই কিন্তু কনফিউজ হয়ে যেতে পারি, এক্সেপ্ট যদি না দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেগুলোকে অভিজ্ঞতার দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ যারা, আমি হয়তো কোনো একটা ক্ষেত্রে পড়াশোনা করতে চলেছি, সেই ক্ষেত্রে যাবার ক্ষেত্রে আমার লক্ষ্যটা কি হবে, সেক্ষেত্রে আমার সামনে স্টাডিজ বহু ধরনের পথ আমার সামনে খুলে দেয়। কিন্তু যারা এই পথে এগিয়েছে তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমি বিভ্রান্ত হয়ে যেতে পারি। সুতরাং যদি অভিজ্ঞতা থাকে, তবে কিন্তু এই ডাইরেকশনের মধ্যে থেকে আমার কোনটা মূল দরকার সেটা আমি খুঁজে নিতে পারবো। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, যারা খুব চালাক চতুর মানুষ, তারা পড়াশুনোকে ঘৃণা করে বা উপেক্ষা করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, যারা সাধারণ মানুষ তারা কি করে না অ্যাডমায়ার করে, মানে পড়াশুনো যারা জানে তাদেরকে, পড়াশুনোকে শ্রদ্ধা করে, যারা পড়াশুনো জানে তাদেরকে মানে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, শ্রদ্ধা করে বা প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ ম্যান, এবং যে জ্ঞানী মানুষ তারা কি করে না ইউজ দেম, এই পড়াশুনোকে সদ্ব্যবহার করে, মানে এর উপরে বেস করে তারা নিজেদের কাজকে কমপ্লিট করে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ পঠন পাঠন তাদের যে ব্যবহার করবার যে দক্ষতা, সেটাই শুধুমাত্র আমাদের শেখায় না, যে আমরা পঠন পাঠন থেকে যে জ্ঞান পেলাম সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব, শুধুমাত্র সেটাই শেখায় না, বাট দ্যাট ইজ এ উইজডম, কিন্তু একটা প্রকৃত জ্ঞান। উইদাউট দেম, যেটা তাদেরকে ছাড়া, অ্যান্ড অ্যাবভ দেম ওয়ান বাই অবজারভেশন, যেগুলো
অবজারভেশন মানে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। অর্থাৎ যে আমরা তাদেরকে তাদের মানে জ্ঞান থেকে পঠন পাঠনের মাধ্যমে যে জ্ঞানকে অর্জন করব, সেই জ্ঞান কিন্তু প্রকৃতভাবে আমরা পাবো যদি আমরা সেই জিনিসগুলোকে, যেগুলো আমি শিখলাম সেগুলোকে যদি আমি অবজার্ভ করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি। অর্থাৎ আমি একটা কোনো রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার কথা আমি বইতে পড়লাম, এইবারে সেই পড়াটা আমার কিন্তু হলো বুকিশ নলেজ। এবার যখন আমি ওটা পরীক্ষাগারে পর্যবেক্ষণ করব, তখন কিন্তু যখন ঘটনাটা আমার সামনে ঘটবে, তখন এই প্রকৃত জ্ঞানটা আমি লাভ করব। তার মানে বই থেকে পড়া জ্ঞান আমরা তাদেরকে ব্যবহার করতে পারবো, এই অবধি আমাকে একটা জায়গা দিল, কিন্তু তারপরে যখন অবজারভেশন করতে পারবো, পর্যবেক্ষণ করতে পারবো, তখন কিন্তু আমি সঠিক জ্ঞানটা প্রাপ্ত হব। রিড নট টু কন্ট্রাডিক্ট অর কনফিউট। আমরা পাঠ করব, পড়াশুনো করব, কোনো কিছুর মধ্যে কন্ট্রাডিক্ট মানে সেটা থেকে আমরা বিরোধিতা বা বিতর্ক এই করবার জন্য নয়, যে আমি পড়ছি কারণ কি উনি কিছু প্রশ্ন করেছেন, আমাকে তার উত্তর দিতে হবে, তার সঙ্গে বিতর্ক করতে হবে, নট দ্যাট। নট টু বিলিভ অর টেক ফর গ্র্যান্টেড, বা কোনো কিছুকে যে কেউ বললো আমি বিশ্বাস করে নেবো, বা বইতে যা বলা আছে সেটাকে একদম ধ্রুব সত্য বলে বিশ্বাস করে নেবো, অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড মানে মেনে নেবো যে যা বলা আছে ঠিকই আছে, ওইটা নিয়ে আমার আর কোনো কনফিউশন নেই, এটাও করব না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এমনকি শুধুমাত্র টক মানে আলোচনা, ডিসকোর্স মানে যদি বিতর্কই ধরি, তাহলে শুধুমাত্র কারোর সঙ্গে আলোচনা বা বিতর্ক করবার জন্যই যে আমি পড়াশুনো করছি, এটাও আমার পড়াশোনার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কিন্তু আমি বিবেচনা করব এবং কনসিডার মানে মূল্যায়ন করব, আমি নিজে নিজে বোঝার চেষ্টা করব, 5টা বইকে কনসাল্ট করে দেখব যে আমি একটা বই থেকে যেটা পড়েছি সেটাই সব জায়গায় একইভাবে গ্রহণযোগ্য কিনা, আমি বিবেচনা করব, আমি মূল্যায়ন করব, তারপরে গিয়ে আমি সেখান থেকে প্রকৃত জ্ঞানটা লাভ করব। সাম বুকস আর টেস্টেড, কিছু বইকে আমরা চেখে দেখার মতো টেস্ট করে দেখতে পারি। আদার্স আর সোয়ালোড, আদার্স টু বি সোয়ালোড, কিছু কিছু আরও বই আছে যেগুলোকে সোয়ালোড মানে গোগ্রাসে গিলতে হবে, তার একটা অংশ বাদ দেওয়া যাবে না। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু কিছু এমন বই আছে যেগুলো হয়তো অনেক বেশি মানে তত্ত্ব সমৃদ্ধ বই, যেগুলোকে যেমন ধরো কোনো যদি শক্ত খাবার হয় সেগুলোকে খেতে গেলে আমাদেরকে যেমন মানে চিবিয়ে 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 খেতে হয়, নাহলে সেগুলো ডাইজেস্ট হবে না, অর্থাৎ হজম হবে না, সেরকম বই পড়ারও কিছু কিছু ব্যাপার আছে। কিছু কিছু বই যেগুলো যেমন আচার টাচার হয়, যেগুলো আমরা একটু টেস্ট করে দেখি, কিন্তু সেইটা দিয়ে আমাদের পেট ভরবে না। আবার কিছু কিছু আছে যেমন ভাত ডাল আলু পোস্তর মতো আমরা গপ গপ করে খেয়ে নিতে পারবো, হ্যাঁ, এবার পেটটাও ভরবে এবং তাড়াতাড়ি খাওয়া হবে। কিন্তু কিছু কিছু বই আছে এরকম যেগুলো হয়তো তুমি একটা শক্ত বাদাম খাচ্ছ, সেই বাদামকে তুমি কিন্তু যতক্ষণ না চিবিয়ে চিবিয়ে পুরোটা নরম করছো ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পারবে না, বা নাহলে এটা ডাইজেস্ট হবে না। দ্যাট ইজ, তার মানে হলো সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, তার মানে হচ্ছে কিছু কিছু বইকে আমরা কিছু কিছু অংশে পড়ে নিতে পারি, হয়তো সব পাতা পড়ার দরকার নেই, খানিকটা পড়লাম দেখলাম একই ধরনের লেখা আছে আর একটু স্কিপ করে করে পড়ে নিলাম। আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি, কিছু বইকে আমরা দ্রুত পড়ে যাবো, যেমন আমরা গল্পের বই পড়ি কিন্তু অত কৌতূহল জাগানোর মতো কিছু নেই, জাস্ট গল্প আছে, সাধারণ কথা আছে, সেইগুলোকে আমরা তাড়াতাড়ি করে পড়ে চলে যাব। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, আর কিছু কিছু বই আছে টু বি রেড হোললি যেগুলোকে একদম মলাট থেকে মলাট পড়তে হবে, মানে হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অত্যন্ত মাইনিউটলি পড়তে হবে, যেরকমভাবে আমরা এই টেক্সটটাকে পড়ছি। অ্যান্ড উইথ ডেলিজেন্স, ধৈর্যের সাথে, অধ্যাবসায়ের সাথে, অ্যান্ড অ্যাটেনশন এবং মনোযোগের সাথে, মানে পুরোটাকেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং মনোযোগের সঙ্গে পড়তে হবে, কারণ কোনো জায়গায় যদি তুমি মনোযোগ তোমার বিচ্যুত হয় তাহলেই কিন্তু দেখা যাবে তুমি আর সেই বইয়ের মিনিং তুমি বুঝতে পারছো না। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, এখানে একটা নতুন ধরনের কথা বলেছেন, কিছু কিছু বই আছে যেগুলো কারোর সহায়তায় পড়ে নিলেও হয়, মানে হচ্ছে কোনো বন্ধু হয়তো বইটা পড়ে নিয়েছে, এই কী আছে গল্পটা একটু বলে দে তো, মানে যদি খুব একটা ইম্পর্টেন্ট বই কিছু না হয় তাহলে সেই বইকে আমরা বন্ধুকে দিয়ে বা কোনো কেউ পড়েছে তার কাছ থেকে গল্পটা জেনে নিতে পারবো। অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স, সেই গল্পটা কেউ পড়ে নিল, বইটা কেউ পড়ে নিল, বা কোনো পাঠ্যপুস্তক সেটা কেউ পড়ে নিল এবং সেখান থেকে একটা এক্সট্র্যাক্ট মানে যে সামারি বেরোলো সেইটা অন্য কারোর কাছ থেকে আমি শুনে নিলাম যে ওই ওই গল্পটায় কী হয়েছিল, আচ্ছা এই হয়েছিল, জেনে নিলাম। বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু আমরা সেই বইয়ের ক্ষেত্রেই এটা করতে পারবো যেগুলো
মানে লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, মানে হচ্ছে যেগুলো অপেক্ষাকৃতভাবে গুণহীন বলা যেতে পারে। অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস মানে হচ্ছে তুলনামূলকভাবে কম গুণ বিশিষ্ট, মানে এক হচ্ছে লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন, যেগুলো আমার কথাবার্তার ক্ষেত্রে এই বইটার যে তথ্যগুলো আছে সেগুলো খুব একটা প্রয়োজন নেই, এবং একটুখানি চিপ রেটের বই আর কি, অত গুরুত্বপূর্ণ নয় সেরকম ধরনের নিচু স্তরের বই, যেগুলোকে আমরা বলতে পারি গুণমানের দিক থেকে এগুলোর একটুখানি অভাব আছে, সেই ধরনের বইগুলোকে। এলস আদারওয়াইজ মানে যদি এরকম না হয়, কারণ যদি সারাংশ পড়ে সব বই পড়া যেত তাহলে তো আলাদাই ব্যাপার হতো। তো এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, কারণ এই যে ফিল্টার করে যে আমরা গল্পটা জানছি, তার মানে এটা ডিস্টিলড ওয়াটারের মতো, যেরকমভাবে আমরা ফিল্টার ওয়াটার খাই, ডিস্টিলড ওয়াটার খাই, সেই ডিস্টিলড ওয়াটার কি তাতে কোনো টেস্ট থাকে না। আমরা যদি ট্যাপ থেকে খাই জলটা একটু মিষ্টি লাগতে পারে, একটু নোনতা লাগতে পারে, কিন্তু যখনই আমরা ফিল্টার থেকে ওয়াটার খাই না, তার সেই জলের কোনো টেস্ট থাকে না। যেমনভাবে আমরা বোতলের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাই, তাতে যেরকম টেস্ট নেই, সেরকম বলছে যে আমি কোনো বন্ধুকে দিয়ে বা কাউকে দিয়ে কোনো বই পড়িয়েছি, সেই বইটা পড়ানোর পরে তার কাছ থেকে যে আমি মানে ফিল্টার করে তথ্যগুলো জেনে নিচ্ছি গল্পের, তো সেইটা হচ্ছে অনেকটা সেই ফিল্টারের জলের মতো, যার কোনো টেস্ট নেই, মানে গল্পের কোনো রসাস্বাদন আমি করতে পারলাম না। ফ্ল্যাশি থিংস, এবং এইগুলো হচ্ছে কীরকম না, এগুলো ফ্ল্যাশি থিংস মানে হচ্ছে মাধুর্যহীন, এর মধ্যে কোনো মাধুর্য নেই। রিডিং মেকeth এ ফুল ম্যান, এইটা হচ্ছে ফ্রান্সিস বেকনের একটা বিশাল গুরুত্বপূর্ণ লাইন, মনে রাখবে সবাই। রিডিং অর্থাৎ পাঠের অভ্যাস, মেকেথ মিন্স মেক্স এ ফুল ম্যান, একটা সম্পূর্ণ মানুষ তৈরি করে। কনফারেন্স এ রেডি ম্যান, অর্থাৎ কথোপকথন একজনকে তৈরি মানুষ তৈরি করেন, মানে যে কোনো পরিস্থিতিতে কথা বলার উপযোগী করে তোলেন। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এবং লেখা যদি আমাদের লেখার অভ্যাস থাকে তাহলে একজনকে এক্স্যাক্ট ম্যান বা যথাযথ মানুষ তৈরি করতে পারে। অ্যান্ড দেয়ারফোর, এবং তাই ইফ এ ম্যান রাইট লিটিল, যদি কোনো মানুষ লেখার দিকে তার একটু ইন্টারেস্ট কম থাকে, মানে লিখতে সে যদি বেশি না চায়, রাইট লিটল মানে লিটল এখানে যদি এ থাকতো তাহলে বোঝা যেত এ লিটল, কিছুটা লিখতে চায়, কিন্তু লিটল মানে এখানে নেগেটিভ ধরতে হবে। তাই কোনো মানুষ যদি লিখতে না চায়, হি নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার বিশাল স্মৃতিশক্তি থাকা দরকার। কারণ দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মাস্টারমশাইরা বলে থাকেন যে পড়ার পরেই যদি তুমি লেখো তাহলেই কিন্তু জিনিসটা তোমার ভালো করে মনে থাকবে। তাহলে যদি কেউ লিখতে না চায় তাহলে তার দারুণ মেমোরি থাকতে হবে। ইফ এ কনফার লিটিল, যদি কেউ কথোপকথন না করতে চায়, কারোর সঙ্গে কথাবার্তা বলছে না, চুপচাপ থাকে, হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, তার কিন্তু তাৎক্ষণিক বুদ্ধি থাকার দরকার। যদি তাৎক্ষণিক বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি না থাকে তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে তাকে কিছু প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না। অ্যান্ড ইফ হি রিড লিটিল, এবং যদি সে পড়ে কম, হি নিড টু হ্যাভ মাচ কানিং, তাহলে তার প্রচুর মাথায় চতুর বুদ্ধি থাকা দরকার। টু সিম টু নো দ্যাট হি ডথ নট, মানে এমন চতুরতা তার থাকার দরকার, এমনভাবে তাকে কথা বলতে হবে যাতে অন্য লোকেরা বুঝতেই না পারে যে এই বিষয়ে তার কোনো জ্ঞান নেই, এই পাঠের উপর তার কোনো যে দক্ষতা নেই, কেউ বুঝতে পারবে না। এমনভাবে সে কথার জালে মাধ্যম দিয়ে এইটা মানুষের সামনে বুঝিয়ে দেবে যে সে হয়তো জানে, কিন্তু অ্যাকচুয়ালি সে কিছু জানে না। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, এবারে কিছু কিছু সাবজেক্ট যেগুলো মানুষকে কোন দিক দিয়ে সমৃদ্ধ করে তোলে সেটা বলতে চাইছেন। হিস্ট্রি অর্থাৎ যদি আমরা ইতিহাস পঠন পাঠন করি তাহলে আমরা জ্ঞানী হব, অর্থাৎ ইতিহাসে কি হয়েছে সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, যে আমরা বর্তমানের উপর সিদ্ধান্ত নিতে পারি, আমাদের প্রজ্ঞা বাড়বে। পোয়েটস উইটি অর্থাৎ পোয়েট্রি যদি আমরা পড়ি, কবিতা যদি পড়ি, তাহলে মানুষকে উইটি অর্থাৎ তার কল্পনা শক্তি, রসবোধ ইত্যাদি বাড়বে। দ্য ম্যাথামেটিক্স সাটল, অঙ্ক কি করবে, আমাদের সূক্ষ্ম বিচার বুদ্ধিকে বাড়াবে। সাটল মানে হচ্ছে সূক্ষ্ম বিচার বুদ্ধিকে বাড়াবে। দুটো জিনিসের মধ্যে আমরা ছোটোখাটো পার্থক্যগুলো করতে পারবো। ন্যাচারাল ফিলোসফি ডিপ, এই ন্যাচারাল ফিলোসফিকে আমরা বলবো আগেকার দিনে এটাকেই বিজ্ঞান বলা হতো আর কি, সায়েন্স। এই সায়েন্স কি করবে না আমাদের গভীর চিন্তা করতে শেখাবে। মোরাল গ্রেভ অর্থাৎ নীতিশিক্ষা আমাদেরকে গভীরতা দান করবে। লজিক অ্যান্ড রেটরিক, লজিক মানে হচ্ছে যুক্তিবিজ্ঞান, এবং রেটরিক মানে হচ্ছে অলঙ্কার শাস্ত্র।
তো এইগুলো আমাদেরকে কী করবে, এবল টু কন্টেন্ট, এইগুলো আমাদের বিতর্কের দক্ষতা তৈরি করে দেবে যাতে আমরা কথা বলতে পারি। অ্যাবাউন্ড স্টাডিয়া ইন মোরেস, অ্যাবাউন্ড স্টাডিয়া ইন মোরেস এটা একটা ল্যাটিন কথা, এইটার মিনিংটাও লিখে দেওয়া আছে দেখো, স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার, অর্থাৎ পাঠ বা অধ্যয়ন একজন মানুষের চরিত্র গড়ে তোলে, অর্থাৎ পড়াশুনোর প্রভাব একজন মানুষের আচার আচরণ ব্যক্তিত্ব ইত্যাদির উপরে পড়ে। নে দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রথ আউট বাই ফিট স্টাডিজ, অর্থাৎ বলতে চাইছে যে নে মানে হচ্ছে না, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট ইন দ্য আউট বাই ফিট স্টাডিজ, যে মনের এমন কোনো বাধা বা ব্যাধি থাকতে পারে না, মানে কোনো স্টোন বা ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা বা ব্যাধি আমরা ধরবো, যেটা কি করতে পারে না, যে যার জন্য কোনো উপযুক্ত স্টাডি নেই। মানে এই কথাটার মানে বলতে চাওয়া হচ্ছে মনে যে ধরনের ব্যাধিগুলো আছে, যে ধরনের কষ্টগুলো আছে, সেইগুলো সেই ব্যাধি বা সেই রোগ সেগুলো সারানোর জন্য উপযুক্ত কিছু পঠন পদ্ধতি আছে, সেই রকম সাবজেক্টকে পড়লে আমাদের মনের বেশ কিছু রোগ সেরে যাবে। লাইক অ্যাজ ডিজিজেস অফ বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, যেভাবে শরীরের যে কিছু রোগ, সেই রোগগুলোর যেমন উপযুক্ত কিছু এক্সারসাইজ আছে, উপযুক্ত কিছু কসরত আছে, যেগুলোর মাধ্যমে শরীরে যদি কোথাও স্টোন হয়ে থাকে, কোথাও কোনো বাধা হয়ে থাকে, সেটাকে সারিয়ে তোলা যায়, কোথাও হয়তো ব্লকেজ হয়েছে ইয়েতে শিরায় বা ধমনীতে, সেটাকে যেমন সারিয়ে তোলা যায়, সেরকমভাবে মনের কোথাও যদি স্টোন ওরকম থাকে, কোনো ব্লকেজ থাকে, সেটাকেও কিন্তু সারিয়ে তোলা যায় পড়াশোনার মাধ্যমে। বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেইনস, বোলিং হচ্ছে এক ধরনের বল ছোড়া, সেটা হচ্ছে রেইনস মানে হচ্ছে কিডনি, এই কিডনির রোগে বা কিডনিতে যদি স্টোন হয়ে থাকে, সেই স্টোনের ক্ষেত্রে এই বোলিং মানে কীরকম ধরনের জিনিস দেখা যাবে, এই খেলাটা বহু প্রাচীন খেলা, এখন অনেকটা বেশি সফিস্টিকেটেড হয়ে গেছে। এখানে দেখা যায় একটা গোল বল থাকবে, তার ভেতরে চার পাঁচটা আঙুল ঢোকানোর জায়গা থাকবে, এবং খানিকটা দূরে সোজা ফ্ল্যাট অংশ, তারপরে খানিকটা দূরে অনেকগুলো বোতলের মতো রাখা থাকবে। তো দুপা এগিয়ে গিয়ে বলটাকে গড়িয়ে দিতে হবে, বলটা ওই সোজা রোড ধরে খানিকটা গিয়ে ওই বোতলগুলোকে ধাক্কা মেরে ফেলে দেবে, ফেলে দেওয়ার পরেই একটা শাটার নেমে বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড বোলিং। এই বোলিং যদি খেলা কেউ করে, তাহলে তার কোথাও যদি শরীরে স্টোন থাকে বা কিডনির যদি কোনো সমস্যা থাকে, সেগুলো সেরে যাবে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, শুটিং মানে হচ্ছে বন্দুক নিয়ে যে শিকার করতে যাওয়া হবে, সেটা লাংসের জন্যে এবং ব্রেস্টের জন্যে, অর্থাৎ ফুসফুস এবং বুকের জন্যে কিন্তু এই যে মানে গুলি ছুড়বো, দিয়ে মারবো, ওতে যে ব্যাকিং হবে, তো এইগুলোর জন্যে খুব উপকারী। জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টমাক, সাধারণ যদি আমরা হাঁটা পায়চারি করি, তাহলে সেটা কিন্তু পাকস্থলীর জন্য ভালো, খাবার টাবার হজম হবে। রাইডিং ফর দ্য হেড, যদি ঘোড়ায় চড়া হয় তাহলে সেটা মস্তিষ্কের জন্য ভালো, মস্তিষ্কে ভালো অক্সিজেন যাবে, রক্তের প্রবাহ হবে, অ্যান্ড দ্য লাইক, এবং এই ধরনের বেশ কিছু রোগের নিরাময়ের জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে। সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, তাই কোনো মানুষের যদি বুদ্ধি মানে মন, এইখানে ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘুরে বেড়ায়, এক জায়গায় মনস্থির না হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাহলে তাকে অঙ্ক পাঠ করতে দেওয়া হোক। কারণ অঙ্কে কী হচ্ছে, যদি ফর ইন ডেমনস্ট্রেশন, যখন এই অঙ্ককে আমরা করে দেখাবো, কারণ এই অঙ্কের সমস্যাটা যখন আমরা পরপর করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ, ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে মানে যে চলে যায়, নেভার সো লিটিল মানে যদি তার সমাধানের ক্ষেত্রে সে ব্যর্থ হয়, একটু হলেও যদি তার মনটা অস্থির হয়ে পড়ে, হি মাস্ট বিগিন এগেন, তাকে তাহলে আবার সেই অঙ্কটা প্রথম থেকে করতে হবে। এর ফলে কি হবে, যে আবার নতুন করে করতে হচ্ছে, একটা টাইমের পর তার মনে হবে যে না বাবা, আমি এটাকে ঠিক করে করি, তাহলে আমাকে আর বারবার এই একই অঙ্ক করতে হবে না। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি তার বুদ্ধি এরকম না হয় যে কোনো জিনিসের মধ্যে পার্থক্য ডিস্টিংগুইশ মানে আলাদা কিছু করতে পারছে না, যে এইটার সঙ্গে এইটার আলাদা কী, বা তাদের মধ্যে যে পার্থক্য জায়গাগুলো কী আছে খুঁজে যদি না পায়, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। স্কুলম্যান বলতে ফিলোসফারদের কথা বলা হচ্ছে, যারা মধ্যযুগীয় দার্শনিক ছিল তাদেরকে স্কুলম্যান বলা হতো। তারা যুক্তি টুক্তি দিয়ে সমস্ত কিছুর মধ্যে যে ক্ষুদ্র পার্থক্যের জায়গাগুলো আছে সেইগুলোকে আমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরতেন। ফর দে আর সিমিনি সেক্টরস,
সেমিনিসেক্টার্স মানে হচ্ছে স্প্লিটার্স অফ হেয়ার্স। স্প্লিটার্স অফ হেয়ার মানে হচ্ছে যেটাকে আমরা বলি চুলচেরা বিশ্লেষণ, মানে তারা চুলচেরা বিশ্লেষণ করে আমাদের সামনে বুঝিয়ে দিতেন যে একটা অংশের সঙ্গে আরেকটা অংশের পার্থক্য কি আছে। ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, যদি কোনো বিষয়ের উপরে আরেকটা বিষয়কে সে প্রতিষ্ঠিত না করতে পারে, মানে একটা বিষয়কে বলার ক্ষেত্রে অন্য বিষয়ের যুক্তি তাতে ইনপুট করে যদি জিনিসটাকে না সাজাতে পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং যদি সে মনে না করতে পারে কোনো একটা কথাকে, কোনো একটা যুক্তিকে টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট, যে প্রমাণ করবার জন্য বা ব্যাখ্যা করবার জন্য আনাদার, তার মানে হচ্ছে আমি আমার কথার সাপেক্ষে যে যুক্তি দেব, যে যুক্তির মাধ্যমে আমি এই কথাটাকে ব্যাখ্যা করতে পারবো বা গ্রহণযোগ্য করতে পারবো, এই রকম, বা আমার কোনো যুক্তিকে আমি অন্য কোনো যুক্তির দ্বারা এস্টাবলিশ করব, এই ধরনের ক্ষমতা যদি আমার মধ্যে না থাকে, তাহলে বা এই যাদের মধ্যে থাকবে না, তাদেরকে বেকন কি বলছেন, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস। তাদেরকে লয়ারদের মানে যারা আইনজীবী, তাদের যে মোকদ্দমাগুলো আছে সেইগুলোকে স্টাডি করতে দিতে হবে, বলতে হবে। কারণ এখানে দেখা যায় যে কোনো একটা কেস, আজকের কোনো একটা ঘটনার জন্যে তিনি একটা হয়তো দেখা গেল 1928 সালের কোনো একটা কেসে এই কোর্ট কি বলেছিল, ওই কোর্ট কি বলেছিল, এর ওপরে যুক্তিকে সাজিয়ে, যেমন আমরা কোর্টরুম ড্রামাগুলোতে দেখে থাকি, সেরকমভাবে নিজের যুক্তিকে এস্টাবলিশ করে তার যে মক্কেল আছে তার সুবিচারের জন্যে ব্যবস্থা করতে পারেন আর কি। সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড, তাই প্রত্যেকটা মনের যে ডিফেক্ট, অর্থাৎ মনের সমস্ত যে অসম্পূর্ণতা, মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, তাদের জন্য কিন্তু বিশেষ নিরাময় আছে, তাদের জন্য কিন্তু বিশেষ প্রেসক্রিপশান আছে, যে প্রেসক্রিপশানের মাধ্যমে তারা কিন্তু মনের ডিফেক্টগুলোকে সারিয়ে তুলতে পারেন। সেইভাবে স্টাডি করার ক্ষেত্রে যে বিশেষ বিশেষ নিয়মগুলো আছে, সেইগুলোকে যদি মানে ঠিকমতো অনুসরণ করা হয়, তাহলে একজন ব্যক্তি স্টাডি থেকে সর্বোচ্চ লাভ তুলতে পারবে। এই ছিল ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ, তার লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।